হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজব তো, একটা মেয়ের রুমে ঢুকতে আপনার লজ্জা করে না? বেহায়া ছোট লোক কোথাকার, বের হন এক্ষুনি। জাস্ট শাট আপ, ইউ আর বিউটিফুল। এটা আমার রুম আর আমি আপনার রুমে না, আপনি আমার রুমে এসেছেন। ওই ওই, কি বললেন আমায়? হ্যাঁ, আমি ব্লাডি ফুল? দাঁড়ান, আপনাকে না আমি মজা দেখাচ্ছি। নীলা, এই নীলা, কই তুই? এখানে আয় তো, তাড়াতাড়ি আয়। একটা উগানটাকে ঠান্ডা করতে হবে। কোথায় তুই? দাঁড়ান, আপনার অবস্থা কি করে শুধু দেখুন। চোখ লাল করে অগ্নি দৃষ্টি করে নেহার দিকে তাকিয়ে আছে। নেহার ডাকে নীলা আসে। আরে ভাইয়া, তুই কখন আসছিস? এখনই। এই বেয়াদব মেয়েটাকে। কে বেয়াদব? হ্যাঁ, আমি বেয়াদব হলে না আপনি ইঁদুর, বিড়াল, হাতি। নেহা চুপ কর, এটা আমার ভাইয়া। ও মা গো, ইস রে, আগে বলবি তো, আমার মান সম্মানের ফালুদা বানাই দিবি। আরে আমি কি জানি নাকি যে এরকম হবে? আর তোকে তো ভাইয়ার পিক দেখিয়েছিলাম, তবুও চিনিস নি? শয়তান, ছবিতে যা দেখেছিলাম তার থেকে তো বাস্তবে অনেক আলাদা, চিনব কি করে? ইস, আমার কি না কি ভাবছে, সব না তোর জন্য। আচ্ছা সমস্যা নাই, আমি দেখছি। দুজন দুজনার কানে ফিসফিস করে বলছে এমন সময়। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সার্কাস দেখবো? ভাইয়া তোকে তো বলতেই ভুলে গেছি, এ হলো নেহা, আমার কলিজার বান্ধবী। ওর বাবা কিছুদিনের জন্য বাইরে গেছে, বাসায় একা একা ওর ভালো লাগে না, তাই আমাদের বাসায় এসেছে, কিছুদিন থাকবে। আমি কি এত কিছু শুনতে চেয়েছি? তোর বান্ধবীকে নিয়ে চলে যা, আমি অনেক টায়ার্ড। নেহা চল। কি হয়েছিল রে? ভাইয়া এত রেগে আছে কেন? আমি কি জানি, তোর ভাইয়ার মনে হয় মাথায় সমস্যা আছে। চুপ, একদম চুপ, চল এখান থেকে। আরে দাঁড়া, তোর খাটাস ভাইয়ের সাথে একটু মোলাকাত করি। তুই পারিসও বটে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি আপনি নীলার ভাইয়া। নীলা, তোকে কি বললাম, শুনতে পাসনি? হ্যাঁ ভাইয়া, যাচ্ছি। এই নেহা চল তো, ভাইয়া রেগে আছে। আরে হ্যাঁ যাচ্ছি, আমার এত সময় নেই যে কারোর সাথে যে কথা বলবো। হ্যাঁ, নেহা তোর ভাই, তাই সরি বললাম, কিন্তু উনি তো আবার একটা সাইকো। কেউ সরি বলে যে উত্তরে ওকে বা অলরাইট বলতে হয় সেটাও মনে হয় জানে না। প্লিজ নেহা চুপ কর মেরিমা, মুভির ডায়লগ পরে বলিস। মূল বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমাদের গল্পের নায়ক হচ্ছে নীল আর নায়িকা হলো নেহা। বাবা মায়ের আদরের ছেলে হলো নীল আর নীলা হলো নীলের বোন। বাবা মা আর ছোট্ট একটা বোনই নীলের ছোট্ট একটা পরিবার। নীলের বাবা শহরের টপ বিজনেসম্যান। নীল পড়ালেখার পাশাপাশি বাবার বিজনেস সামলায়। এদিকে নেহা হলো খুব চঞ্চল, দুষ্টু, মিষ্টি একটা মেয়ে। সারাদিন সবাইকে মাতিয়ে রাখে, কথা বলতে খুব ভালোবাসে। সবসময় বক বক না করলে তার পেটের ভাত হজম হয় না। নেহা তার বাবার একমাত্র মেয়ে। নেহার বয়স যখন 8 বছর, তখনই ওর মা সড়ক দুর্ঘটনায় মারা যায়। নেহার বাবা একজন আদর্শবান শিক্ষক। তিনি কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে গেছে। নেহাকে নিয়ে যেতে চাইলে নেহা যায়নি। ওর গ্রাম বেশি ভালো লাগে না। নীলার সাথে থাকবে এই অজুহাতে বাবাকে একাই যেতে বলেছে। তোর ভাইটা এমন কেন রে? কেমন? এমনিতেই সব ঠিকঠাক আছে, কিন্তু পুরোটাই ডেভিল। ভাইয়া একদম ওরকম না, বাহিরে থেকে এসেছে, তার উপর তোর পাগলামি, তাই রাগি বিহেভ করছে। কিন্তু এই নেহা যে কি জিনিস সেটা তো জানে না তোর খাটাস ভাইয়া। আমায় ধমক দেও না, বের করব। দেখিস আবার নিজে ফেঁসে যাবি। বাজে কথা বাদ দে তো। আচ্ছা নিচে চল, মা খেতে ডাকছে। চল। নীলা আর নেহা নিচে খাবারের টেবিলে গেল। নেহা পরিবেশন করতে চাইলেও নীলের মা জোর করে খাবার টেবিলে বসিয়ে দেন। নীলের বাবা পেপার পড়তে পড়তে টেবিলে বসে। নেহা, মাই সুইট হার্ট, কেমন আছিস? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? যার এমন দুইটা মেয়ে থাকে সে কি খারাপ থাকতে পারে? ঠিক বলেছেন। আর আঙ্কেল, আপনি তো পুরাই তামিল হিরোর মতো হচ্ছেন। তাই এ কথাগুলো তোর আন্টিকে একটু বলতো। ও আমায় সব সময় বুড়ো বলে, আমি নাকি বুড়ো হয়ে গেছি। নেহা তুই আর এসব বলিস না তো, নইলে এই বুড়ো আমার মাথাটা খেয়ে ফেলবে। কি যে বলো আন্টি, আঙ্কেল আগের চেয়ে আরো অনেক স্মার্ট হয়েছে। হয়েছে, থাক, তোমাদের রসের গল্প অনেক হয়েছে,
ভাইয়া এখনো আসলো না। মা, ভাইয়াকে একটু ডেকে দাও। আর তোর ভাইয়া দেখ ঘরে উল্টায় আছে। নীল, এই নীল, খিরে, নিচে আয়, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাচ্ছি মা। ভাইয়া দেখ, আজ তোর পছন্দের ইলিশ মাছ রান্না করেছে মা। থ্যাঙ্কস মাই পেয়ারি মম। নীলারে, আজকে আমরা খেতে পারবো না? মানে তোর ভাইয়া যেভাবে দৌড়ে আসলো, মনে হয় সব খাবার একাই সাবাড় করে দিবে। তুই চুপ কর, এত কিছু তোকে ভাবতে হবে না। মা, বাইরের লোকের এত কথা আমার ভালো লাগে না। কথাটা কি তুমি বলনি? রাগ করে না বাবা, নেহা তো এমনি মজা করে বলেছে। নীল, তোমাকে কে বলেছে নেহা বাহিরের কেউ? ও আমার আরেকটা মেয়ে, কখনো ওকে এভাবে বলবে না। তোমরা থাকো তোমাদের আদরের মেয়েকে নিয়ে, যত সব। নীল, কোথায় যাচ্ছিস? খেয়ে যা বাবা। দেখলে তো, তোমাদের জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। নীলা, দেখলি তো, এমনি কি বললাম, টেবিল একটা, মজাও বুঝে না। খাওয়া দাওয়া শেষে নেহা রুমে গেল। হঠাৎ মনে হলো ওর জন্য নীল খায়নি। মনের মধ্যে কেমন জানি খারাপ লাগা তৈরি হচ্ছে নেহার। না, আমার জন্য নীল ভাইয়া খায়নি, বিষয়টা ভালো লাগছে না। কি এমন বললাম যে না খেয়ে যেতে হবে? এমন ছেলে আমি জীবনেও দেখিনি। যাই, একবার গিয়ে সরি বলে আসি। বলে নীলের রুমে থেকে চুপি চুপি যেতে যেতে, আমি ওনার ঘরে গেলে আবার বিরক্ত হবে না তো? যে রাগী লোক রে বাবা। না, একবার গিয়েই দেখি। কথাগুলো নেহা মনে মনে বিড়বিড় করে বলল। ওয়াও, ঘরটা অনেক আলাদা। যদিও আগে একবার এসেছিলাম, কিন্তু তখন ক্লান্ত ছিলাম, এই জন্যই উপলব্ধি করতে পারিনি। পুরো ঘরটা নীল রঙে ভরা। দেয়াল, ঘরের আসবাবপত্র সব কিছুতেই নীল রঙের অদ্ভুত একটা মিল আছে। বিছানার সাথে কিছু বই, দেয়ালে টম অ্যান্ড জেরি 6টা ফটো ফ্রেমে সাজিয়ে রাখা। এর আগে কোনো দেয়ালে এরকম ছবি অন্তত আমি দেখিনি। পুরো ঘর জুড়ে রজনীগন্ধার সুগন্ধিযুক্ত। মনে হচ্ছে সব কিছু জীবন্ত। কিন্তু এত কিছুর মধ্যে নীল ভাইয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? উনি কি ঘরে নেই? এমন সময় নীল ওয়াশরুম থেকে বের হয়ে নেহাকে দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল। হুটহাট আমার ঘরে কারো ঢোকাটা আমার পছন্দ না। সরি ভাইয়া, আসলে রুমে কাউকে দেখতে পাইনি, তাই আর কি। কিছু বলার থাকলে বলো, আর এখান থেকে যাও। আচ্ছা, আপনি এরকম কেন? হ্যাঁ, সবসময় রেগে থাকতে আপনার খারাপ লাগে না? নীল নিজের খেয়ালে চুল মুছতে লাগলো। আমার কথায় আপনি না খেয়ে চলে আসলেন, তাই আপনার খুবই খারাপ লেগেছে। সরি। আর কিছু? ধুর, আপনার সাথে না কথা বলাটাই আমার ভুল হয়েছে। বলে নেহা নিচে গেল। নীলা, একটু ওপরে চল। কি হয়েছে? চল আগে, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। কি রে, কিছু বলবি? আচ্ছা দোস্ত, আসার পর থেকে দেখছি তোর ভাইয়া কারোর সাথে বেশি কথা বলে না, সব সময় রাগ নিয়ে থাকে। কারণটা কি? ভাইয়া ওরকমই, বিশেষ করে মেয়েদের সাথে বেশি কথা বলে না। মেয়েরা কি বাঘ নাকি সিংহ যে ওনাকে খেয়ে ফেলবে? সেটা তো ভাইয়াই জানে। বাদ দে এসব। কাল কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে। শুয়ে পড়। তুই শুবি না? একটু পর। তুই ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট। নীলাদের বাসায় আজকে আমার প্রথম রাত। বিকেলে এসেছিলাম, তাই অনেক ক্লান্ত। শোয়া মাত্রই মন মাতানো সুর কানে পড়ল। কেমন রোমাঞ্চকর মুহূর্ত মনে হচ্ছে। সুরটা মনে হচ্ছে গিটারের ছিল। কে বাজাচ্ছে উঠে গিয়ে যে দেখবো তারও উপায় নেই, কারণ চোখটা ঘুমে জড়িয়ে আছে। ঠিক যেমন একটা সাপ তার শিকারকে পেঁচিয়ে ধরে, ঠিক তেমনি। কখন যে ঘুমে চোখটা ছুঁয়ে গেছে বুঝতেই পারিনি। নেহা, ওই নেহা, ওঠ। কলেজে দেরি হচ্ছে তো, কলেজে যাবি না? কয়টা বাজে? 9:45। কি? ও মাগো, আগে বলবি তো। তুই রেডি হয়ে নে, আমি নিচে আছি। ইস রে, এত দেরি হয়েছে বুঝতেই তো পারিনি। এখনো সাজুকুজু কিচ্ছু করিনি। ধুর, ভাল লাগে না। কুতিটা একটু আগে ডাকলে এত কিছু হতো না। সামান্য সেজে নিচে যেতেই আন্টি খেতে বলল, কিন্তু সময়ের অভাবে অপূর্ণই থেকে গেল। নীলাকে নিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। আজকে না আমাদের কপালটাই খারাপ, রাস্তায় একটা রিক্সাও নেই। হেঁটে হেঁটেই নীলা আর আমি যাচ্ছি। ঠিক তখনই নীল ভাইয়া পেছন থেকে সর্বোচ্চ স্পিডে বাইক নিয়ে যেতে আমাদের দেখে একটু স্লো করে। নীলা, রিক্সা পাসনি? না রে ভাইয়া, দেখ না, আজ কোনো রিক্সাই নেই। এদিকে কলেজেও দেরি হয়ে যাচ্ছে। সময় জ্ঞান না থাকলে তো এমনই হবে। বলেই বাইক নিয়ে বাতাসের বেগে চলে গেল। কি রকম মানুষ রে বাবা, আমাদের কিসের কি সাহায্য করবে তা না, অমনি চলে গেল। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু নীলা তো না নিজের বোন,
তারপরেও এরকম ব্যবহার দেখে নীল ভাইয়ের উপর ঘৃণা হলো আমার। নিরুপায় হয়ে আরেকটু হাঁটতেই একটা রিক্সাকে দেখলাম আসছে। এই মামা, কলেজে যাবেন? জি আপা, উঠেন। নীলা আর আমি উঠলাম। রাস্তাটা দৈর্ঘ্য আজ যেন বৃদ্ধি পেয়েছে। একটু পর কলেজে পৌঁছালাম। মামা, এই নিন আপনার ভাড়া। 50 টাকা বেশি দিয়েছি, এটা আপনার টিপস। আপা, টেহা লাগবো না। কেন? টেহা একজনে দিয়ে দিছে, আর আপনাদের কলেজে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে। আমার বুঝতে বাকি রইল না যে কাজটা নীল ভাইয়ার। যাক, ওনাকে যেমন খারাপ মনের মানুষ ভেবেছিলাম তেমনটা না। কি রে নেহা, কি ভাবছিস? চল তাড়াতাড়ি। না কিছু না, চল। কলেজ কেটে যেতেই দাঁড়াও, কিছু ছেলে বাইকে বসে আছে, মনে হয় কলেজের সিনিয়র ভাইয়া। জি ভাইয়া, কিছু বলবেন? আমাদের একটু লেট হয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়, তাড়াতাড়ি বলেন। এদের মধ্যে থেকে একজন। ও লেট হয়েছে জানেমন, তাহলে যাও, ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবা, বুঝছো? তারপর নীলা আর আমি ক্লাসে ঢুকলাম। একটু পর স্যার আসবো? হ্যাঁ, এত দেরি কেন? স্যার, রাস্তায় জাম ছিল তাই দেরি হলো। আচ্ছা বুঝলাম, কিন্তু তোমায় তো আগে কখনো ক্লাসে দেখিনি। স্যার, আমি টিসি নিয়ে এসেছি, আজকে আমার প্রথম ক্লাস। প্রথম ক্লাস, তোমায় স্বাগত। তোমার নাম কি? আদনান। আদনান, এরা হলো তোমার নতুন বন্ধু, আর এ হলো আদনান, তোমাদের নতুন বন্ধু। যা বসো। ধন্যবাদ স্যার। ছেলেটি আমার সাথের সিটেই বসলো, একটু ইনোসেন্ট ধরনের। ক্লাস শেষে ক্যাম্পাসে নীলা আর আমি বসে আছি, তখন দেখি ছেলেটা একা একা বসে আছে। ব্যাপারটা আমার খারাপ লেগেছিল, তাই নীলাকে বললাম, নীলা দেখ, ওই ছেলেটা কেমন একা একা বসে আছে। হ্যাঁ আছে, তাতে তোর কি? আরে পাগলি, ও তো আমাদের বন্ধু, তাই না? আজ ওর প্রথম দিন, তাই কোনো বন্ধু এখনো হয়নি। চল পরিচিত হয়ে আসি। তোরে নিয়ে আর পারি না। জানিস যখন তখন বলিস কেন, চল তো। নীলাকে নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটা ক্যাম্পাসের বড় বটগাছটার নিচটায় বসেছিল। হাই। হ্যালো। এখানে বসতে পারি? অবশ্যই। ধন্যবাদ। নাম কি তোমার? যদিও নামটা স্যার ক্লাসে বলেছিল, তবুও বললাম। আদনান। এখানে একা একা বসে আছো যে? আসলে কলেজে আমার আজকে প্রথম দিন, তাই বন্ধু হয়নি এখনো, তাই বসে আছি। আমাদের বন্ধু মনে হয় না বুঝি? না, ঠিক তা না। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? তুই কি বলিস নীলা? আদনান, তুমি রাজি তো আমাদের বন্ধু হতে? হ্যাঁ, অবশ্যই। ক্লাসের আগে যে ছেলেগুলো আমায় আর নীলাকে দাঁড়াতে বলেছিল, সেই ছেলেগুলো। আমাদের মাফ করে দাও বোন, তখন জানেমেন বলার জন্য সরি। কলেজে কোনো সমস্যা হলে আমায় বলবে, আমরা আসি। ঠিক আছে। ছেলেগুলোর কারো হাতে, কারো পায়ে, আবার কারো মাথায় ব্যান্ডেজ করা। কিভাবে কি হলো কিছু তো বুঝতে পারছি না। আমায় জানেমান বলেছিল, সেজন্য ওদেরকে কি কেউ মেরেছে? কিন্তু কে মেরেছে, ব্যাপারটা রহস্যই থেকে গেল। নীলা, বাসায় চল, ভালো লাগছে না। নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আনুমানিক রাত 2টার দিকে হঠাৎ পেটে কারো স্পর্শ পেলাম। নখ দিয়ে আমার পেটে আঁচড় কাটছে। অসম্ভব ব্যথায় কুঁকড়ে উঠলাম। আর মাতাল করা একটা পারফিউম। চোখ খুলতেই কেউ আমার মুখ চেপে ধরল। আমার শরীর ভয় কাঁপতে লাগলো। গায়ের সমস্ত শক্তি দিয়ে ছাড়িয়ে নিতে চাইছি, কিন্তু ছেলেদের শক্তির কাছে মেয়েদের শক্তির সর্বদাই স্বল্পতাই থাকে। আমার মুখে হাত দিয়ে শক্ত করে শোয়া অবস্থায় বালিশের সাথে চেপে ধরে আছে। কিছুই বলতে পারছি না। তারপর লোকটা আমার হাতে একটা চিরকুট দিয়ে আমার হাত পোলাচ্ছে। অনেক রাগ হচ্ছে লোকটির উপর, কিন্তু কিছুই করতে পারছি না। তারপর কপালে ওষ্ঠ স্পর্শ করে চলে গেল। ঘরটা অন্ধকার থাকায় লোকটিকে দেখতে পারছি না। আবছা আলোয় কিছুটা আন্দাজ করতে পারছিলাম। লোকটা হুডি পরেছিল, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি। লম্বা চুলগুলো হুডির বাঁধা নামিনে বাতাসে উড়ছে, ঠিক বন্দি পাখিকে মুক্ত করলে যেভাবে উড়াল দেয় সেভাবে। চোখের পলকে লোকটা উধাও হয়ে গেল। এই কি, লোকটা গেল কোথায়? বাহিরে গিয়ে কি দেখে আসবো? না বাবা, থাক। কিন্তু চিরকুটটা দিয়ে গেল কেন? কি লেখা এখানে? দেখি তো। কি করবো বলো, তোমার সাথে কেউ কথা বললেও আমি সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে এসব করতে হলো। এখন এত না ভেবে চুপচাপ শুয়ে পড়ো, কাল আবার কলেজ আছে। গুড নাইট। ইতি, তোমার প্রিয়। তার মানে এই লোকটাই কলেজের বড় ভাইদের মেরেছে?
কিন্তু কেন? লোকটা কি আমায় ফলো করে? কে ইনি? আমি কার সাথে কথা বলি সেটা নিতান্তই আমার ব্যাপার, উনি বলার কে? পাগল হয়ে যাব এবার। হাজারো চিন্তা নিয়ে কখন ঘুমিয়েছি আমি জানি না। সকালে নীলার ডাকে ঘুম ভাঙল। আজ নাকি ছেলেপক্ষকে দেখতে আসবে। শুনে ভালো লাগলেও একটু খারাপ লাগাও তৈরি হচ্ছে, কারণ ওকে ছাড়া আমার একটা দিনও ভালো কাটে না। যাক, ওসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম, তারপর নিচে গেলাম। নেহামা, নীলাকে একটু তোর মতো সাজিয়ে দে তো রে মা। আন্টি, তুমি তো জানো আমি সাজি না, হালকা সেজে থাকি। হালকা সাজিয়ে তোকে পরই লাগে, না জানি সাজলে। হয়েছে হয়েছে, এবার থামো, আর ধপ দিও না তো। ধপ কোথায় দিলাম? যা সত্যি তাই বললাম। নীলা এমনিতেই অনেক সুন্দর, ওকে আলাদা করে সাজা লাগবে না, তাতেই ওর জামাই পাগল হয়ে যাবে। পাখি একটা। নীলা কই? আমায় ঘুম থেকে ডেকে তুলে আর দেখতে পাচ্ছি না যে। ও মনে হয় ছাদে আছে। ও আচ্ছা, তুমি কি রান্না করছো দেখি? ওয়াও, বিরিয়ানি। দাঁড়াও, আমি একটু হেল্প করি। আমার হেল্প করা লাগবে না, তুই নীলাকে একটু তৈরি কর, ও তো সাজতেই চায় না। আচ্ছা ঠিক আছে। ছাদে যাচ্ছি নীলার উদ্দেশ্যে। গিয়ে দেখি নীলা ভাইয়াকে জড়িয়ে ধরে সে কি কান্না নীলার। আমি আর না এগিয়ে ওখানেই দাঁড়ালাম। তোর কষ্ট হবে না আমায় ছাড়া থাকতে? হবে একটু। আমি তোদের ছাড়া থাকতে পারবো না ভাইয়া। এখন তো বলছিস পারবি না, যখন বিয়ে হয়ে যাবে তখন জামাই ছাড়া তো এক মুহূর্ত থাকবি না। ভাইয়া, আমি ইয়ার্কি করার মুডে নাই, আমার সত্যি অনেক খারাপ লাগছে। সব ঠিক হয়ে যাবে। আমি চলে গেলে কার জন্য চকলেট আনবি? কার জন্য এলাকায় কলেজের মারপিট করবি? টিভির রিমোটের জন্য কার সাথে মারামারি করবি? তখন তো কেউ থাকবে না, তাই ওসব করবো না। তুই খুব পচা, যা, তোর সাথে কথা নাই। বলে নীলা কান্না করতে করতে নিচে নামতেই আমায় দেখে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। তারপর নিচে গেল। আমি নীল ভাইয়ার কাছে গেলাম। উনি নির্হারা পাখির মতো আকাশের পানে চেয়ে আছে। ওনার উপর কিছুটা বিরক্তি আর অনেকটাই রাগ হলো আমার। নিজের বোনকে তো একটু সান্ত্বনা দিতে পারতো না কি? তাও করলো না। ওনার পিছনে দাঁড়িয়ে বললাম, নীল ভাইয়া। বলো। আপনি এরকম কেন? কি রকম? নীলাকে তো একটু সান্ত্বনাও দিতে পারতেন, তা না করে আপনি মজা করছেন। এটা আমার কাছে একদম ভালো লাগছে না। ওকে একটু সান্ত্বনা দিলে মানসিকভাবে কিছুটা তো ভালো লাগতো ওর, কিন্তু আপনি। জানো তো, কিছু কিছু মুহূর্ত মজা করে উড়িয়ে দিতে হয়। উনি আমার দিকে ঘুরতেই অবাক হয়ে গেলাম। নীল ভাইয়া কান্না করছে, তার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, ঠিক বুঝলাম না। এখন আমি যদি ওকে সান্ত্বনা দিতাম তাহলে আরো বেশি কষ্ট পেত। এই মুহূর্তে সব কথাগুলো ওর বারবার মনে হতো, বারবার কষ্ট পেত। এখন একটু কষ্ট পেলেও এটা বেশিক্ষণ মনে থাকবে না। আপনাকে যত দেখি ততই অবাক হই। আপনার চিন্তাধারা সবার চেয়ে অনেক আলাদা। জানো তো, নীলাকে আমি চোখের মনি করে রাখতাম। যখন যা লাগতো সব না চাইতে এনে দিতাম। যখন রাত করে বাসায় ফিরতাম, পাগড়িটা আমার ঘরে খাবার নিয়ে বসে থাকতো। আমায় না খাইয়ে নিজেও খেত না। ওকে ছাড়া এই বাড়িটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগবে। কষ্ট তো আমারও হবে, কিন্তু সে কষ্ট কেউ দেখবে না, কেউ জানবে না। সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ভাইয়েরা মনে হয় এরকমই হয়। আমার তো রীতিমতো নীলাকে হিংসে হচ্ছে, ওর এরকম একটা ভাই আছে। আচ্ছা, একটু পর ছেলেপক্ষ আসবে, নীলাকে একটু সাজিয়ে দাও। আচ্ছা, আপনিও নিচে আসুন। এরপর নীলাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। ওকে দেখার জন্য লোকজন আসলো। ছেলেটা হ্যান্ডসাম ছিল, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাসায় সবারই ছেলেকে পছন্দ। নীলার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা শেষ হলেই বিয়ে। ওই দিন সারাদিন অনেক আনন্দ করেছিলাম। পরের দিন ফোনের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি পাপি ফোন করেছে। হ্যালো পাপি, কেমন আছো? ভালো আছি রে মা। মা, তুই কেমন আছিস? তোমায় ছাড়া একটু খারাপ আছি। আচ্ছা, তুমি ওষুধ ঠিক মতো খেয়েছিলে? এখানে নতুন পরিবেশে এসে তোমায় ফোন করতেই ভুলে গেছি, সরি বাপি। আমি জানি আমার মামুনিটা অনেক আনন্দ প্রিয়। একটু আনন্দে থাকলে বাকি সব ভুলে যায়। আমারও কাজের চাপে ফোন দেওয়া হয়নি। যাক, যে জন্য তোকে ফোন করেছিলাম সেটা হলো, কাল আমি বাসায় যাচ্ছি। ওয়াও, কাল কখন আসবে? ভোরে রওনা দেব, সকাল 9টার দিকে পৌঁছাবো। রাখি রে মা, পরে ফোন দেবনি, একটা ফাইল দেখতে হবে। ও আচ্ছা, আর হ্যাঁ, ওষুধগুলো মনে করে খেও। আচ্ছা, টাটা। ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি নীলা আর আন্টি রান্নাঘরে রান্না করছে। ইস রে, আমি এতক্ষণ পড়ে পড়ে ঘুমালাম, আর এদিকে আন্টি কষ্ট করে রান্না করছে। আন্টি তুমি সরো তো,
আজ আমি রান্না করব। তুই রান্না করবি কেন? আগুনের তাপে তো আমার এই মিষ্টি মেয়েটার স্কিন খারাপ হয়ে যাবে। ধুর, কি যে বলো না তুমি। দাও, আমি রান্না করছি। না, আমি থাকতে তুই রান্না করবি কেন শুনি? তুই বরং এক কাজ কর, কফিটা নীলের ঘরে দিয়ে আয়। আচ্ছা দাও। নীল ভাইয়ার রুমের দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা পারফিউম পাচ্ছি। দরজায় নক দিব, তাতেই দেখি দরজাটা খোলা। কি লোক রে বাবা, ঘরের দরজাটা খোলা রেখে ঘুমাচ্ছে। বিছানার সাথে একটা ড্রেসিং টেবিল দেখলাম, তাই কফিটা ওখানেই রেখে নীল ভাইয়াকে ডাকছি। ভাইয়া, ভাইয়া, আপনার জন্য কফি নিয়ে এসেছি। ওনার কোনো সাড়া নেই। হঠাৎ চোখ পড়ল ওনার চুলগুলোয়। ছেলেদের চুলও এত সুন্দর হয়? অনেকটাই অগোছালো হয়ে আছে। তারপরে ওনাকে এলোমেলো চুলগুলোতে দারুণ মানিয়েছে। গালে খোঁচা খোঁচা চাপদারি। আচ্ছা, উনি কি আমার থেকে ফর্সা? একবার দেখি তো। ওনার হাতের কাছে আমার হাত নিয়ে দেখলাম কে বেশি ফর্সা। এমন সময় ভাইয়ার ঘুম ভেঙে গেল। কি করছো তুমি? না 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 না, মানে এখানে কি করছো? কফি দিতে এসেছিলাম। তা বুঝলাম, আমার হাতের সাথে হাত দিয়ে আছো কেন? মানে ভাইয়া, আমি আসলে দেখছিলাম যে কে বেশি ফর্সা, আপনি নাকি আমি। ফর্সা পরীক্ষা করার জন্য ওনার হাতের সাথে আমার হাতটা লাগিয়ে দেখছিলাম। দেখা হয়ে গেলে যাও তো এখান থেকে, আমার ঘুমটা নষ্ট করে দিল যত সব। যাচ্ছি যাচ্ছি। একটু হাত লেগেছে তো কি হয়েছে শুনি? আমার একটু স্পর্শে আপনার হাতটা কি পুড়ে গেছে নাকি? যেতে বলছি না। আর তুমি ঘরে ঢুকলে কিভাবে? কার ঘরে ঢুকলে নক করতে হয় জানো না? দরজা খোলা রাখলে তো যে কেউ ঢুকবে, তাই না? কফি দিয়েছো? হ্যাঁ। এবার যাও। হ্যাঁ যাবই তো। আমি কি এখানে থাকতে এসেছি নাকি? কালকেই আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে যেও, এখন আমার রুম থেকে যাও, এমনিতেই ঘুমটা নষ্ট করছো। বারে, কফিটা জানলাম খাবেন না। আর কটা বাজে খেয়াল আছে? আবার ঘুমোচ্ছেন যে। ও মাই গড, এই তুমি যাও তো। যাচ্ছি তো, এত চিল্লান কেন মাইকের মতো? উনি বিরক্ত হয়ে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে দিলেন। ওনাকে জ্বালাতে কি যে ভালো লাগছে পরে বোঝাতে পারবো না। মিস্টার নীল, এই নেহা কি চিজ সেটা আপনি জানেন না। আপনায় তো এত সহজে ছাড়ছি না। কি করি, হ্যাঁ পেয়েছি। ওনার একটা নখ কফিতে দিলে কেমন হয়? উফ নেহা, তোর কি বুদ্ধি রে। চুপি চুপি গিয়ে ওনার ডান হাতের একটা নখ কফির ভেতরে ধরতে এক লাফে বিছানা থেকে উঠে নখে ফু দিয়ে যাচ্ছে। আর এদিকে হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাবার উপক্রম। চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। পেটে হাত দিয়ে এক তালে হেসেই যাচ্ছি। এবার একদম ঠিক হয়েছে। ওনার মতো ডেভিল লোকের জন্য না এটাই পারফেক্ট। উনি রাগী লুক নিয়ে আমার দিকে এগোতে লাগলো। আর নিমিষেই আমার হাসি থেমে ভয় পেয়ে গেলাম। উনি এক পা করে এগোচ্ছে আর আমি পিছিয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমায় দেয়ালের সাথে চেপে ধরতে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর ভয়ে আমি চোখ বন্ধ করে আছি। ওনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর অনুভব করলাম যে ওনার নিঃশ্বাস আর আমায় স্পর্শ করছে না। ভয়ে আস্তে আস্তে চোখ খুললাম। এই কি, উনি তোর সামনে নেই। কোথায় গেল? ভূত নাকি? যাই হোক, এখন এখান থেকে পালাই বাবা, নইলে তো মরেই যাব। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। কিরে মা, এভাবে দৌড়েছিস কেন? পড়ে যাবি তো। সাথে কি আর দৌড়িয়েছি নাকি? তোমার সাইকো ছেলেটার জন্যই তো। মা গো, আর একটু হলে তো মরেই যেতাম। কি ভাবছিস? আমি না কিছু না। আমি কলেজে যাই, কলেজের সময় হয়েছে। এই নীলা, তুই যাবি না? না রে, আজ ভালো লাগছে না, তুই যা। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি রেডি হয়ে আসি। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যেতেই। খাবি না? না আন্টি, কলেজের জন্য দেরি হচ্ছে, ক্যান্টিনেই খেয়ে নিব। না খেয়ে তারপর যাবি? তারা বলছি। আচ্ছা। ইস রে, কলেজের সময় হয়েছে। তুই বস, আমি খাইয়ে দিচ্ছি। আমি সোফায় বসলাম। আন্টি আমায় খাইয়ে দিচ্ছে। আমায় কখনো এভাবে কেউ খাইয়ে দেয়নি। বাবা তো ব্যস্ত ছিলেন ছোট থেকে অনেকটা একাই বড় হয়েছে আমি। অজান্তেই চোখের পানি চলে আসলো। জানো আন্টি, আমায় না কেউ এভাবে খাইয়ে দেয়নি। হঠাৎ মায়ের কথা মনে পড়ছে। মা থাকলে আমায় এভাবেই খাইয়ে দিত। পাগলি মেয়ে একটা। আমি কি তোর শুধু আন্টি, মা না? নির্বাক দৃষ্টিতে চেয়ে আছি। আজ থেকে আমায় মা বলে ডাকবি। এখন থেকে মার দুইটা মেয়ে। আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছি।
আচ্ছা মা, তোমার দুইটা মেয়ে, তাহলে ছেলেটা কোথায় গেল? সিঁড়ি দিয়ে নামতে নামতে নীল শার্টের কলার ঠিক করে কথাটি বলল। কোথায় বললাম? আমি তো মেয়ের কথা বলছি। আমি বের হলাম। কোথায় যাবি? একটা কাজ আছে, সেখানে যেতে হবে। খেয়ে যা। না, এখন খাবো না, বাইরে খেয়ে নিব। তুই তো বাইরে খেতে পারিস না। আর এখানে বস, আমি খাইয়ে দিচ্ছি। মা, আমার সময় নেই। বসতে বলছি। নীল ভাইয়া বাধ্য ছেলের মতো সোফায় বসলো। আন্টি একবার আমায় আর একবার নীল ভাইয়াকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে খাবো না করছিলে, এখন খাবারগুলো কার পেটে গেল? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। আমি আন্টিকে বিদায় জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। একটা রিক্সাও নেই। বুঝতে পারছি না এখন রিক্সাওয়ালা এখানে আসে না কেন। এমনিতেই লেট হয়ে যাচ্ছে। এমন সময় দেখি নীল ভাইয়া বাইক নিয়ে বের হচ্ছে। আচ্ছা, নীল ভাইয়াকে বললে আমায় পৌঁছে দিবে? উনি তো আমায় সহ্যই করতে পারেন না। থাক, বলবো না। বললে শেষে আমাকেই অপমান করবে। কোনো উপায় না পেয়ে হাঁটতে লাগলাম। পিছন থেকে হঠাৎ একটা বাইক আমার সামনে ব্রেক কষল। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। এ কি? এটা তো নীল ভাইয়া। উফ, এই লোকটা সকাল থেকে ভয় দেখিয়েই যাচ্ছে। বাইকে ওঠো, কলেজে পৌঁছে দিচ্ছি। না ভাইয়া, থাক, আমি যেতে পারবো। তোমার নাকি কলেজে দেরি হচ্ছে, রাস্তায় তো কোনো রিক্সাও নেই, চলো আমি নিয়ে যাচ্ছি। হেঁটেই যেতে পারবো। উঠতে বলছি। উঠছি তো, রাগ দেখানোর কি আছে? একটু করে ভালো করে বললে তো হয় মিস্টার নীল। আপনি যদি নাও বলতেন তবু আমি বাইকে উঠতাম, কিন্তু আপনার মুখ থেকে শোনার জন্য না করেছিলাম। আজকে আপনার খবর করব। চলুন শুধু কলেজে। কি ভাবছো? ভালো করে বসো, আমি জোরে বাইক চালাইলে পড়ে গেলে কিন্তু তোমায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হেলমেট তো একটাই, আপনি কি পরবেন? আমার লাগবে না, তুমি পরে থাকো তাহলেই হবে। আচ্ছা। নীল ভাইয়া বাইক স্টার্ট করলো। যেমন কথা তেমনই কাজ। বাতাসের বেগে বাইক চালাচ্ছে, আর এদিকে আমার অবস্থা তো শোচনীয়। এই লোকটা কি পাগল নাকি এত স্পিডে কেউ বাইক চালায়? মনে তো হচ্ছে আকাশে উঠছি। ওনার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছি। এভাবে চালালে না নির্ঘাত আমার হার্ট অ্যাটাক হবে। ওনার পিঠে একটা চিমটি দিলাম। চিমটিটা একটু জোরেই হয়েছে মনে হয়। নীল ভাইয়া খুব কষে ব্রেক করলেন, আর আমি সম্পূর্ণ ঝুঁকে ওনার গায়ের উপর পড়লাম। এই পাগল মেয়ে, সমস্যা কি? আপনি আর আপনার বাইক। শ্যাট আপ। চুপ করে আছি। তুমি জানো বাইক চালানো অবস্থায় এত জোরে চিমটি দেওয়াতে কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো? কোনো আইডিয়া আছে এ ফুল? আমি তো আস্তেই চিমটি দিয়েছি। ও মাই গড, আর কি বলবো এই মেয়েকে? আপনি কি বলবেন? হ্যাঁ, এবার তো আমি বলবো। এত জোরে কেউ বাইক চালায়? আমার চেহারাটা দেখেছেন? কত চিকন আমি। যদি উড়ে যেতাম তাহলে কি আমায় আটকাতে পারতেন? আর আমাকেই জ্ঞান দিচ্ছেন, তাই না? ওনার চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বললাম, এখন ভালো লাগছে। উনি পিছন ফিরে আমার দিকে তাকিয়ে আবার বাইক স্টার্ট করলেন। একটু পর কলেজে পৌঁছালাম। গেটে কিছু বান্ধবীকে দেখে ওদের কানে ফিসফিস করে নীল ভাইয়াকে জব্দ করার বুদ্ধি দিলাম। কিরে, তোরা পারবি তো? হ্যাঁ, পারবো না মানে? খুব পারবো, তুই শুধু দেখ। নীল ভাইয়া গাড়ি ঘোরাচ্ছে। তখনই সবাই ওনাকে বলল, কে আপনি? আমার পিছু নিচ্ছেন কেন? সেদিন তো আপনি আমায় চিরকুট দিয়েছিলেন, তাই না? আদনান কোথায়? কে আপনি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে বিছানায় জড়সড় হয়ে বসে আছি। ধরে না আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এখন বলো তো তোমার সাহস হয় কি করে যে অন্য একটা ছেলের সাথে বসার? সেটা আমার ব্যাপার। আমি কার সাথে থাকবো, কার সাথে মিশবো, সেটা আপনাই কেন বলবো? আমায় ফলো করছেন কেন? কি চান আপনি? যা ভাবছেন তাই। লোকটি আমার গালে খুব জোরে দুইটা চড় বসিয়ে দিলেন। আপনি আমায় মারলেন কেন? এতক্ষণে তো কান্না করে দিয়েছি। এত জোরে কেউ মারে? এই লোকের কি মায়া বলতে কিছু নেই নাকি? একদম চুপ, নইলে এমন মার মারবো পরের বার কোনো ছেলের সাথে সময় কাটানো কেন কাউকে দেখতে পর্যন্ত পারবে না। চুপ করতে বলি। কান্নাও করতে পারবো না নাকি? কেমন লোক আপনি? হ্যাঁ, আমি এক্ষুনি চেঁচিয়ে নীল ভাইয়াকে ডাকছি, তারপর বুঝবেন আমার উপর টর্চার করলে কি হয়। হাসছেন কেন? নীল ভাইয়ার নাম শুনেই মাথায় সমস্যা হয়েছে, তাই না? তাহলে ভাবুন আপনার কি অবস্থা হবে যদি আমি ওনাকে সব বলি। রাখো তোমার নীলকে, ওর মতো নীলকে স্কুল জীবনে পার করে এসেছি। নীল ভাইয়া বলে চিল্লাবো, তখনই লোকটি আমার মুখ চেপে ধরলো। এই মেয়ের মাথায় কি একটু বুদ্ধি নেই নাকি? চিল্লাস কেন? তো কি করব? আর আপনি মুখ থেকে হাত সরাবেন নাকি হাতে কামড় দিব? এই মেয়ে পুরোটাই পাগলি হয়ে গেছে। এখন যাচ্ছি। আর শোনো, কোনো ছেলের সাথে কথা বলা দূরের কথা, যার দিকে তাকাবা ওর অবস্থাও আদনানের মতোই হবে। আর হ্যাঁ, নীলের সাথে তো একদমই নয়, নইলে কিন্তু নীলও ছাড় পাবে না। মাইন্ড ইট।
আরে দাঁড়ান দাঁড়ান, আমার কথাকে উপেক্ষা করে হঠাৎ উধাও হয়ে গেলেন। কে এই লোকটা? এমন বিহেভ করার কারণটা কি? উনি কি আমার পরিচিত কেউ? এই বাড়িতে আর থাকবো না। ভাগ্যিস বাবা কাল আসবে, নিজের বাসায় চলে যাব। এখানে আসার পর সব কেমন এলোমেলো হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে ঘুম রাজ্যে চলে গেছি। সকালে বাবার ফোনে ঘুম ভাঙলো। হ্যালো বাপি, গুড মর্নিং। কয়টা বাজে দেখেছো? বেলা 11টা। এতক্ষণে মর্নিং? ও মা গো, 11টা বাজে? তোমার তো সকালে বাসায় আসার কথা। কোথায় তুমি? আমি বাসায় এসে রান্না করে তোমার জন্য বসে আছি। সরি বাপি, আসলে কাল রাতে ওই লোকটার এই রে, এক্ষুনি সব বলে ফেলতাম। কোন লোক? কি? না না বাপি, কেউ না, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা আসো, আর তাড়াহুড়োর কিছু নেই, সাবধানে এসো। আচ্ছা বাপি, রাখি। আচ্ছা। নীলার বাচ্চারে, তোরে আমি খাইছি। এত দেরি হয়েছে তবু একটাবার ডাকলো না। তোকে তো পরে দেখছি, আগে ফ্রেশ হয়ে রে। ফ্রেশ হয়ে নিচে আসলাম। এই যে মহারানী, এদিকে আসেন। আসছি আন্টি। এই রে, নিশ্চয়ই বকা দিবে। কেন যে ঘুমটা ভাঙলো না? আমায় কি বললি? কি বললাম? থাক, মনে করা লাগবে না। ও সরি, ভুল করে আন্টি বলে ফেলেছি। সরি 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 মা। আন্টিকে মা ডেকে নিজের অজান্তে অনেক ভালো লাগছে। এরকম অনুভূতি আগে কোনো দিনও হয়নি। মনে হচ্ছে আমার নিজের মাকে মা বলে ডাকলাম। তোর মুখে মা ডাক শুনে কি যে ভালো লাগছে। মা, আজ আমায় যেতে হবে। কোথায় যাবে? বাপি বাসায় এসেছে, তাই আমারও যেতে হবে। তোকে যেতে ইচ্ছে করছে না রে মা। মনে হচ্ছে সারা জীবন এইভাবে নিজের মেয়ের মতো করে রাখতে। মন খারাপ করছো কেন? আমি তো আসবো। কলেজ শেষে তোমার সাথে দেখা করে যাব। এখন হ্যাপি? হ্যাঁ, অনেক হ্যাপি। দেখে নে। আগে বলো এই শয়তানিটা কোথায়? আমি এখানে। ওই পালাবি না, আজ তোরে তো আমি খাইছি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া 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 বলছি। ওকে ধরতে গিয়ে সেই লেভেলে একটা ধাক্কা খেলাম। ধাক্কা সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিলাম। তখনই কে জানি আমায় ধরে ফেললো। চোখ খুলে দেখি নীল ভাইয়া। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। ছেলেদের চোখ এত মায়াবী হয় বুঝি? যেন চোখে হারিয়ে যেতে ইচ্ছে করছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে ভাবনা কাটল। আর তখনই যেটা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি হাত সরিয়ে নিলেন আর আমি ধপ করে নিচে পড়ে গেলাম। ও বাবা গো, কোমরটার আস্তরেই ভেঙে গেল গো। এই ডেভিড লোকটা তো আমায় মেরে ফেললো গো। অনেক জোরে ব্যথা পেয়েছি। এভাবে কেউ ফেলে দেয়? নীল, এটা কিরকম ব্যবহার? ও ব্যথা পেল না? উঠ মা, কোথায় লেগেছে দেখি। কোমরে লেগেছে, ভেঙেই গেছে মনে হয়। এই ছেলেকে নিয়ে আর পারে না। আমি ফিল্মি স্টাইলে ধরে থাকতাম, পড়ে যাচ্ছিল তাই ধরেছিলাম, আর উনি সাহেবা রোমান্স করছিল তাই ছেড়ে দিছি। মা গো, এই লোকটা কি বলছে? অবাকের চরম পর্যায়ে চোখ বড় বড় করে ওনার দিকে দেখছি। মা ওই দেখো, এখনো তাকিয়েছে, তুমি নিজের চোখে দেখো। ওরে খটাস লুচ্চা বাদর বিলাই হাতি উগান্ডা, আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। নীল চুপ কর। নেহা, তুই কিছু মনে করিস না তো। আয়, আমি মলম লাগিয়ে দিচ্ছি। মা থাক, লাগবে না, আমি নিজেই পারবো। তুমি পারলে তোমার ওই খটাস ছেলের মুখে মলম লাগিয়ে দাও। তারপর ওখান থেকে ইজ্জত ফালুদা বানিয়ে রুমে আসলাম। কোমরটা টন টন করছে। ওই নীলের বাচ্চাকে ছাড়বো না। বিড়ালটাকে এমন প্যাচে ফেলবো না, বুঝবে তখন নেহা কি জিনিস। কিন্তু কোমরে খুব ব্যথা করছে। বড় মুখ করে মলমটাও দিতে দিলাম না। ধুর, ভাল লাগে না। বিছানায় বসতেই মা আসলো, হাতে মলম নিয়ে। মাঝে মাঝে মনে হয় আন্টি আমার নিজের মা। কি রে মা, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, আমি তো বারণ করেছি, তারপরেও মলম আনলে কেন? মেয়ের সব কথা কি মায়ের শুনতে আছে রে পাগলি? দেখি মলমটা লাগিয়ে দে। আমি লাগিয়ে নেই। থাক, আমার সামনে আর লজ্জা পেতে হবে না। দেখি তোমায় খুব ভালোবেসে ফেলেছি গো। আমিও মাই ডিয়ার। তারপর কোমরে মলমটা লাগিয়ে দিলেন। এখন আর বেশি ব্যথা নেই। একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজ বাসায় যেতে হবে। নিচে যেতেই আন্টি নিজের হাতে খাইয়ে দিলেন। আর নীল খাটাসটা সোফায় বসে ফোনে ফুল স্পিডে গেম খেলছে। উনি তো এ সময় বাসায় থাকে না। এখন তাহলে বাসায় কেন? যাক, উনি থাকলেই বাকি আর না থাকলেই বাকি। আন্টি নীলাকে বিদায় জানিয়ে সুটকেস নিয়ে কেটে যেতেই নীল ভাইয়া বাইক নিয়ে সামনে হাজির। কি ব্যাপার, খাটাসটা তো সোফায় বসেছিল, এখানে আসলো কখন? ওঠো। কোথায়?
আমার কোলে। আজব তো, আমি আপনার কোলে বসবো কেন? ও মাই গড, এ মেয়ের মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? দেখুন, আমি যাচ্ছি। যাওয়ার সময় অন্তত ভালো ব্যবহার করেন। এত প্যান প্যান না করে বাইকে ওঠো। না, পারবো না। তা পারবে কেন? পারবে তো শুধু ঝগড়া ছাড়া, কিচ্ছু পারবে না। আর আপনি কি, হ্যাঁ? ঝগড়ুটে তো আপনি, পায়ে পা দিয়ে ঝগড়া করেন সব সময়। এত কথা ভাল লাগছে না, তাড়াতাড়ি ওঠো। নেহাত মা বলেছিল তাই পৌঁছে দিচ্ছি, নইলে তোর মতো ঝগড়ু মেয়েকে। আন্টি বলেছিল নিয়ে যেতে, আর আমি বলেছি লাগবে না। আপনি যান, আমি রিক্সাতেই যেতে পারবো। তোমায় রিক্সায় যেতে দিলে এদিকে মা আমায় আস্ত রাখবে না। আমি আপনার সাথে যাব না, যাব না, যাব না। উঠছি তো, রাগার কি আছে? এই মামা যাবেন? একটা রিক্সাওয়ালাকে ডেকে বললাম। আমি তো বললাম যাব। রেগে বাইক থেকে নামলো। আচ্ছা, সব দোষ আমার, আমি নিজেই ঝগড়া করছি আপনার সাথে। সরি ভাইয়া। এত কথা কেন বলো তুমি? সরি তো বললাম। নীল ভাইয়া আমার লাগেজটা রিক্সায় উঠিয়ে দিলেন। আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে রিক্সায় না গিয়ে ভাইয়ার সাথে গেলেই ভালো লাগতো, কিন্তু কি আর করার। এই লোকটার এত রাগ যে কোথায় থাকে আর কোথা থেকে আসে কে জানে। রিক্সায় উঠবো এমন সময় নীল ভাইয়া বলল, আবার রিক্সায় উঠছো কেন? তাহলে কিসে যাব? আমি কিসের জন্য আসছি? আপনিই তো আমার লাগেজ রিক্সায় দিলেন। তো তুমি কি সুটকেস ব্যাগ এগুলো নিয়ে বাইকে যাবা? ও, আমি বুঝতে পারিনি। তুমি তো কিছুই বোঝো না, ওঠো। তারপর নীল ভাইয়া বাইক স্টার্ট দিলেন। এখন কেন জানি না খুব ভালো লাগছে। আচ্ছা, হঠাৎ এমন ভালো লাগার কারণটা কি? ধরে বসো, নাহলে পড়ে যাবা। আচ্ছা। এভাবে জড়িয়ে ধরছো কেন? আমি কি তোমার জামাই নাকি? আপনি তো বললেন ধরতে। সিম্পল ভাবে ধরতে বলছি। ও আচ্ছা, অনেক হাসি পাচ্ছে। ওনাকে জ্বালাতে এত ভালো লাগছে যে কি বলবো। একটু যাওয়ার পর উনি হঠাৎ বাইকটা সাইড করলেন। সামনে কিছু ছেলে। আমার ইতিমধ্যে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের মধ্যে থেকে একটা ছেলে নীল ভাইয়াকে নামিয়ে বাকি ছেলেদের দিকে টেনে নিয়ে যেতে লাগলো, আর একজন তার জ্যাকেট দিয়ে ভাইয়ার মুখ সহ মাথা ঠেকে ওনার উপর ঝাঁপিয়ে পড়লো। কেউ পা টানছে তো কেউ হাত টানছে। এসব দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তাই ওদের কাছে গিয়ে একটা ছেলেকে কষিয়ে দিলাম একটা থাপ্পড়। এক থাপ্পড়েই সবাই চুপ হয়ে গেল, আর নীল ভাইয়া মাথা থেকে জ্যাকেট খুলে ছেলেদের দেখে অনেক অনেক অবাক হলো। আমি ভয়ে দৌড়ে গিয়ে নীল ভাইয়াকে অনেক জোরে জড়িয়ে ধরলাম, কারণ আমি অনেক ভয় পেয়ে আছি। তখনই জয়, রাজ, আভি, তোরা এখানে? আর জয়, তুই দেশে আসলি কবে? আজকেই আসলাম, কিন্তু এখন মনে হচ্ছে এসে ভুল করেছি। এই মেয়েটাকে রে, এত জোরে কেউ মারে? ও নীলের বান্ধবী। দোস্ত, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে না তো? মামা ঠিক কইছস, এর জন্যই বলি ও এত পাল্টে গেছে কেমনে। তারপর সবাই মিলে নীল ভাইয়াকে জড়িয়ে ধরে নিচে ঘাসের উপর ফেলে উল্টা উল্টি শুরু করলো। আর এগুলো দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। তবে বেশি অবাক হইনি, কারণ অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলে এরকম একটু একটু পাগলামি করেই। এই যেমন নীলার সাথে যদি অনেকদিন পর দেখা হয়, তাহলে ও আমার চুল ছিঁড়ে এলোমেলো করে ফেলে। এগুলো হলো ভালোবাসারই বহিঃপ্রকাশ। তারপর নীল ভাইয়া এক এক করে ওনার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। আমায় বাসায় পৌঁছে দিয়ে দেখা করবে, এই কথাটা বলে আমরা আবার রওনা হলাম। মনে মনে আমার অনেক ভালো লাগছে, কারণ ওই নীল খাটাসটার ওধম কেলানি করেছে আজ। এমন কেলানি দিনে একবার করে দিলে খুব একটা খারাপ হতো না। উফ, খুব ক্ষুধা লেগেছে, পেট ব্যান্ড বাজাচ্ছে। আসার সময় একটু খেয়ে এসেছি। ভাইয়া, কি হলো? ক্ষুধা লাগছে। আর একটু অপেক্ষা করো, একটু পর বাসায় পৌঁছাবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। বলতে না বলতেই আমি কিন্তু কেঁদে দিব। এই ফুল কি করছে? হ্যাঁ, এটা রাস্তা, বুঝছো? কোনো সার্কাস না। কি লোক রে বাবা, একটু খেতেই তো চেয়েছি। উনি ওনার মতো বাইক চালাতেই আছেন। পুরাই অসহ্য একটা লোক, কোনো ফিলিংস নেই মনে। উফ, একটা রোবট যেন। ধুর, ভাল লাগে না। কিছু দূর যাওয়ার পর একটা নদীর সাথে ছোট্ট একটা চায়ের দোকানে থামলেন। এখানে থামালেন কেন? তোমার নাকি ক্ষুধা লাগছে, তাই তো দাঁড়ালাম। আমি ছোট্ট স্যাঁতস্যাঁতে দোকানে খাবো? তো আমি পারবো না, আপনি চলুন, আমি বাসায় গিয়ে খাবো। কখনো তো এগুলোর দোকানে খাওনি, একবার খেয়ে দেখো, ভাল লাগবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন খাওয়া যেতে পারে। জি না, আমি মোটো এত করে বলছি না, জাস্ট সিম্পল যেটা বড় লাগে তাই বলছি। মামা, খুব স্পেশাল করে 2টা চা করে দেন তো। এই নেন।
আরে নেহা কোথায় গেলি? এখানেই তো ছিল। দোকানে কিছু লোককে বললে তাদের উত্তরটা ছিল না সূচক। চারিদিকে খুঁজেও নেহাকে খুঁজে পাচ্ছে না নীল। নেহাকে না পেয়ে নীলের সারা শরীর শিহরিত হতে লাগলো। নীল যখন চা আনতে ব্যস্ত তখন নেহা কোথায় যেন নিরুদ্দেশ্য হয়ে যায়। বুঝলাম না একা একটা মেয়ে কোথায় গেল। ও তো এখানে কিছুই চেনে না, ওর নাম্বার তো নেই আমার কাছে, কি করে খুঁজে পাবো এবার? এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা নীলার কাছে নিশ্চয়ই ওর নাম্বার আছে, নীলাকে ফোন করি। হ্যালো নীলা। হ্যাঁ ভাইয়া বল। নেহার নাম্বারটা মেসেজ করে দিত। কেন ভাইয়া, কিছু হয়েছে? কিছু হয়নি, যেটা বললাম সেটা কর। ওর নাম্বারটা আমার SMS করে দে। একটু পর মেসেজে পাওয়া নেহার নাম্বারটায় ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। এবার আরো টেনশন হচ্ছে, এখানে কোথায় খুঁজবো ওকে? এই জায়গাটা তো আমি ঠিক মতো করে চিনি না। কয়েকবার নেহা নেহা বলে ডেকেও কোনো লাভ হলো না। এবার মেজাজটা চরম পর্যায়ে চলে গেছে। আরে ওইটা কি? নদীর পাড়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কে মেয়েটা? আরে মেয়েটা এখন নেহার মতোই লাগছে। ওটাই নেহা নয় তো? নদীর পাড়ের দিকে যেতে লাগলাম, কেন জানি না মনে হচ্ছে এটা নেহা। আর একটু যেতেই পুরোটা বুঝতে পারলাম, হ্যাঁ এটাই তো নেহা। আজ ওর খবর আছে। নেহা আমায় আসতে দেখে মহা খুশিতে আমার দিকে তাকিয়েছে, আর এদিকে তো আমার মাথায় রক্ত উঠে গেছে। ওর কাছে যেতেই গালে কষে চর বসিয়ে দিলাম। তোমার মাথায় কি মিনিমাম সেন্স নাই? হ্যাঁ এভাবে কেউ না বলে চলে আসে? তোমার কত খুঁজেছি তার কোনো ধারণা আছে? আর এখানে একা একা আসার সাহস কোথায় পেলে? প্রচন্ড রেগে কথাগুলো বললাম। নেহা গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? আমার কথা শুনতে পাচ্ছ না? আর যদি তোমার কিছু হতো তাহলে সবাইকে আমি কি বলতাম? মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? সরি। দূর রাখো তোমার সরি। এখানে আসার আগে আমায় বললে কি হতো? আসলে আমি বুঝতে পারিনি। তা পারবে কেন, সবসময় তো আবেগে মেতে থাকো। সরি বললাম তো, এরকম আর হবে না। হলেও আমার কিছু যায় আসে না। আমি কি এমনি এসেছি নাকি? দেখেছেন কত সুন্দর কাশফুল, এগুলো নেয়ার জন্যই তো এসেছি। হাতে রাখা কাশফুলগুলো দেখিয়ে বললাম। তুমি কাশফুল নেওয়ার জন্য এখানে এসেছো? নয়তো কি? আপনি তো আমায় কিছু বলতেই দিচ্ছেন না, শুধু বকেই যাচ্ছেন। কথাগুলি কান্না করতে করতে বলল। এবার আমার নিজের ওপর একটু রাগ হচ্ছে। মেয়েটাকে এত জোরে চর দেওয়াটা ঠিক হয়নি। ফর্সা গালগুলা লাল হয়ে গেছে। খুব লেগেছে? না। কি করব বলো, রেগে গেলে মাথা ঠিক থাকে না। সেজন্য এত জোরে মারবেন? আমি তো এত জোরে মারতে চাইনি। তাছাড়া আমার কত টেনশন হচ্ছিল জানো, পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। হয়েছে, এখন আমায় মারার শাস্তি আপনাকে পেতে হবে। শাস্তি? কি শাস্তি? আমি ওই নৌকায় উঠব, আর আপনি আমার নৌকার মাঝি হবেন। বললেই হলো নাকি আমি নৌকা চালাতে পারবো না? না না না, পারি তো। যাও তুমি ওঠো। গুড বাই। উফ কি পাগলি মেরে বাবা। নৌকায় উঠে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নেহার কাছে আসলাম। নাও ওঠো। নৌকাটা তো দুলছে কেন? উঠতেই তো পারছি না। তো আমি কি করব? এমনিতেই পারবো না। হাতটা ধরুন। পারবো না। কই দাও দাও, হাত দাও। এক কথা একবার বললে শুনেন না কেন? হ্যাঁ, নেহার হাত ধরে নৌকায় তুলতেই ও ইচ্ছে করে আমার জলে টেনে ফেলে দিল। আমার সারা শরীর ভিজে গেছে, রক্ত মাথায় উঠে গেছে। আর এদিকে পাগলিটা হেসেই যাচ্ছে। ওর হাসিটা দেখে কেন যেন সব রাগ নিমিশে হারিয়ে গেল। হাতে তালি দিচ্ছে আর খিলখিল করে হেসেই যাচ্ছে। হোয়াট দ্য হেল? দাঁড়ান, আগে হেসে নেই। আমি কি সার্কাস দেখাচ্ছি? আপনাই দেখে হাসি আটকাতে পারছি না। তবে রে। বলেই নীল ভাইয়া আমার হাত টেনে জলে নিয়ে যেতে চাইলো। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দিলাম, কিন্তু উনি হার না মেনে আমায় কোলে তুলে জলে ফেলে দিল। কোলে নেওয়ার ব্যাপারটা আমার তেমন একটা ভালো লাগেনি, লজ্জা করছে অনেক। আমিও সব ভুলে ওনাকে শক্ত করে ধরেছিলাম। পানিতে ফেলে দেওয়ার পর এবার হাসো। চুপ করে আছি। আমায় ফেলে দিতে খুব মজা নিচ্ছিলে, এবার কি হলো? আমি ফেলেছি সেজন্য আপনিও ফেলে দিবেন? নীল কখনো কারোর ধার বাকি রাখে না। আপনি খুব পচা। সেটা আমি জানি। আমার যদি জ্বর হয় এখন? হলে হবে, তাতে আমার কি? আমি অসুস্থ হলে না আন্টিকে বলে দিব সব, যে আপনার জন্য হয়েছে। যা ইচ্ছে বলতে পারো, কোনো সমস্যা নাই। আপনি একটা। এখন কি এখানেই থাকবা নাকি যাবো? চলুন। উনি জল থেকে উঠে যেতে লাগলো, আর আমিও পিছন পিছন হাঁটছি। বাইকের কাছে যাওয়ার পর, এই নাও এটা পরো। আমি এটা পরবো? হ্যাঁ। এটা তো ছেলেদের। তো কি হয়েছে, ভেজা শরীরে গেলে তো অসুস্থ হয়ে পড়বে, এটা পরো। আপনি কি পরবেন? আপনারও তো ঠান্ডা লাগবে। আমার চিন্তা তোমায় করতে হবে না, যা বলছি তাই করো। আর তোমার তো ক্ষুধা লেগেছে, কিছু খাবে? রুটি আর চা খাবা? না, কিছু খাবো না, বাসায় চলুন। তারপর চুপচাপ জ্যাকেটটা পরে নিলাম। ভাইয়া বাইক স্টার্ট করলেন। গোধূলি লগ্ন পড়ে গেছে, চারিদিকটা কত সুন্দর লাগছে। ইচ্ছে করে এই অপরূপ জায়গায় হারিয়ে যাই। আজকাল তো সব কিছু যান্ত্রিক মনে হয়, নিষ্প্রাণ, কেমন জানি রোবট হয়ে গেছে সবাই। আচমকাই বাইক থামালেন।
সামনে তাকিয়ে দেখি আমার বাসা চলে এসেছে। আমি নামতেই বাপি বের হলো। কিরে মা, এত দেরি হলো কেন? রিক্সা তোর লাগেজগুলা সেই কখনই এসেছে, কিন্তু তুই নেই। আর তোর ফোন বন্ধ কেন? কোনো বিপদ হয়েছিল? আরে বাপি, এত চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয়নি। চার্জ নেই তাই ফোনটা অফ হয়ে গেছে। আমি কত চিন্তায় ছিলাম। তোর গা দিয়ে তো পানি পড়ছে, ভিজলি কিভাবে? ও কিছু না বাপি, পরে এক সময় বলবো। এই ছেলেটাকে তো চিনলাম না। বাপি, উনি নীল ভাইয়া, নীলার ভাইয়া। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। এই দেখেছো, এত কিছুর মধ্যে তোমায় ভেতরে রাখতেই ভুলে গেছি। আসো, ভেতরে আসো। আঙ্কেল আজ থাক, অন্য একদিন আসবনি। কোনো কথা শুনবো না, চলো। বাপি জোর করে নীল ভাইয়ার হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে গেলেন। তোমাদের দুজনই তো ভিজে আসো, এক কাজ করো, চেঞ্জ হয়ে নাও, তারপর অনেক গল্প করব আজ। এই নেহা, মা নীলাকে একটু দেখিয়ে দে তো। নীলা, তুমি নেহার সাথে যাও। আমি বাজার থেকে আসছি, কারণ আজকে তো আসলাম, তাই বাজার করা নেই, বুঝতে তো পারছো। হ্যাঁ আঙ্কেল, সমস্যা নেই, আপনি যান। এই যে মিস্টার, আমার পিছু পিছু আসেন। আর উনি বাধ্য ছেলের মতো আমার পিছে পিছে আসছেন। ওনাকে আমার রুমে নিয়ে এসে ওয়াশরুম দেখিয়ে দিলাম। উনি ওয়াশরুমে যাওয়ার পর আমি অন্য ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ও মাই গড, আমার জামা কাপড় তো আমার ঘরেই রাখা আছে, সাথে নিতে ভুলেই গেছি। এবার আনবো কিভাবে? এখন তো একটা টাওয়েল ছাড়া কিছুই নেই। নীল ভাইয়া মনে হয় এখনো ওয়াশরুমে আছে। এই টাওয়েলটা পেঁচিয়ে চট করে নিয়ে আসি। তারপর চুপি চুপি আমার রুমে চোখ বুলালাম। নীল ভাইয়া কই? রুমে তো দেখতে পাচ্ছি না। যাক, তাহলে এখনো বের হয়নি। এই সুযোগে জামা কাপড়গুলো নিয়ে তাড়াতাড়ি পালাই। বিছানার পাশে জামা কাপড়গুলো রাখা ছিল। জামা নিয়ে পেছন ঘুরতেই দেখি নীল ভাইয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে ভয়ে হাত থেকে জামাগুলো মাটিতে পড়ে গেল, আর আমি এক হাত দিয়ে টাওয়েলটা সামলাচ্ছি। এই সময় না হঠাৎই টাওয়েলটা এলোমেলো হয়ে যাচ্ছে। ওদিকে নীল ভাইয়া এক পা করে আমার দিকে এগোতে লাগলো, আর ভয়ে আমার শরীর হিং হতে লাগলো। উনি এক পা এগোচ্ছেন আর আমি এক পা পিছিয়ে যাচ্ছি। এক সময় পিছুতে পিছুতে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। নীল ভাইয়া একইভাবে এগোচ্ছে তো এগোচ্ছে। আচ্ছা, উনি এভাবে আমার দিকে এগোচ্ছে কেন? ইচ্ছে করছে বিড়াইটার লম্বা লম্বা চুলগুলো ছিঁড়ে ফেলি। এক পর্যায়ে উনি এতটাই আমার কাছে আসলেন যে ওনার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। ভয়ে আর লজ্জায় আমি চোখ বন্ধ করলাম। উনি হাত দিয়ে আমার সামনের চুলগুলো সরিয়ে দিয়ে নখ দিয়ে আমার ঠোঁটে হালকা স্পর্শ করলো। খুব জোরে চোখ বন্ধ করে আছি। এরপর যা হলো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। হালকা স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম। মনের ভিতরে এক অজানা ভয় কাজ করছে। কি করব বুঝতে পারছি না। একটু পর নীল ভাইয়া ওনার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলেন, আর আমি যেন অন্য দুনিয়ায় ভেসে যাচ্ছি। ওনাকে অনেক সরাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি দেয়ালের সাথে আরও জোরে চেপে ধরতেই আছে। ব্যথায় আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। প্রায় কিছুক্ষণ পর আমায় বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উনি রুম থেকে চলে গেলেন। বিছানা থেকে উঠে আয়নায় গিয়ে দেখলাম ঠোঁটটা অনেক দূর কেটে গেছে, রক্ত পড়ছে। কিন্তু নীল ভাইয়ার উপর অনেক ঘৃণা হচ্ছে। কি করে করতে পারলেন উনি এটা? পৃথিবীর সব থেকে খারাপ মানুষ হিসেবে নীল ভাইয়াকে বেছে নিলাম। ঠিক করলাম এখন থেকে ওনার সাথে আর কোনো কথা বলবো না। বেশি চিন্তা করলে আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুমের ঘরে ঠোঁটে কিছুর স্পর্শ পাচ্ছি। এতটাই ঘুম ছিল যে চোখটা খুলতেও পারছিলাম না, কিন্তু ভালোভাবে বুঝতে পারছি কেউ আমায় স্পর্শ করছে। অনেক চেষ্টার পর চোখ খুলতে দেখি সেই ছায়ার আড়ালে লোকটি। আমি ভয়ে চমকে উঠলাম। উনি একটা চিরকুট আমার হাতে দিয়ে চলে গেলেন। কি আছে এই চিরকুটে? এই লোকটা ছায়ার আড়ালে থেকে চিরকুট কেন দেয় আমাকে? কে এই লোকটা? আগে দেখি কি লেখা এখানে। চিরকুট পড়ার পর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। সেখানে লেখা ছিল, কেউ তোমার দিকে তাকালেও মেনে নিনি, সেই জায়গায় তোমায় কেউ স্পর্শ করলো, সেটা আমি কখনোই মেনে নিব না। নীলকে তো এর শাস্তি পেতেই হবে, সেটা ওর জীবন দিয়ে হলেও দিতে হবে। আমার এখন কি করা উচিত? নীল ভাইয়াকে কি ব্যাপারটা জানাবো? না, আজ উনি যে কাজটা করেছে
তার জন্য ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওনার শাস্তি পাওয়ারই দরকার, তাহলে অনেক খুশি হতাম। কিন্তু এই লোকটা তো পুরাই ডেভিল। যদি যদি নীল ভাইয়ার বড় কোনো ক্ষতি করে দেয়, সত্যি জেনে শুনে কারো বিপদের কথা তাকে না বলাটা কি ঠিক হবে? না না, কখনোই না। নীল ভাইয়া না হয়ে অন্য কেউ থাকলে অবশ্যই জানাতাম, কিন্তু এখন ওনার উপর আমার ঘৃণা হচ্ছে। এগুলো ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙল। স্ক্রিনে নীলার নাম। বুকটা হঠাৎ কেঁপে উঠল। এত সকালে নীলার ফোন? নীল ভাইয়া কি কোনো ক্ষতি করে দিয়েছে ওই লোকটা? আগে ফোনটা রিসিভ করি। রিসিভ করতেই, হ্যাঁ হ্যাঁ, হ্যালো নেহা। কাঁদছিস কেন? কি হয়েছে? ভাইয়া। ভাইয়া? কি হয়েছে ভাইয়ার? কি হলো বল, কি হয়েছে? ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কথাটা শোনা মাত্র অজান্তেই চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার মানে কি ওই লোকটা সত্যি সত্যি? ওহ মাই গড, সব আমার জন্য হয়েছে। আমি যদি কাল জানিয়ে দিতাম তাহলে এসব হতো না। আজ নীল ভাইয়ার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, তোকে বাসায় রেখে আসার পথে হয়েছে। মাথা দিয়ে অনেক রক্ত বের হয়েছে। তুই কাঁদিস না। কোন হসপিটালে তোরা? সিটি হসপিটালে। আমি 5 মিনিটের মধ্যে আসছি। যত দ্রুত সম্ভব হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। খুব খারাপ লাগা কাজ করছে মনে মনে। আজকে রাস্তাটাও যেন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। হসপিটালে পৌঁছাবার পর দেখি ওখানে আঙ্কেল আন্টি নীলা বসে কেঁদেই চলেছে। আমায় দেখে নীলা জড়িয়ে ধরে অনেক কাঁদলো। এবার আমারও অনেক খারাপ লাগছে, সব আমার জন্য হলো। আর একবার লোকটা এলে এর হিসাব বুঝিয়ে নিব। আন্টি আমায় দেখে কেঁদে কেঁদে আরো উত্তেজিত হয়ে পড়লেন। ওনাকে সান্ত্বনা দিচ্ছি। তখনই আইসিইউ থেকে ডাক্তার বের হলেন। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ও ভালো আছে তো? এখন আমাদের হাতে কিছু করার নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। হাতে আর মাথায় বেশ চোট পেয়েছে। ডাক্তারবাবু, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান প্লিজ। আমরা সকল প্রকার চেষ্টা করব, বাকিটা ওপরওয়ালার কাছে। বলে ডাক্তার চলে গেলেন। এভাবেই সারাটা দিন কেটে গেল। সন্ধ্যায় ডাক্তারবাবু এসে বললেন নীল ভাইয়ার জ্ঞান ফিরেছে। কথাটা শুনে যেন সবার দেহে প্রাণ ফিরল। ডাক্তারবাবু, আমি আমার ছেলের সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু কিছুক্ষণের জন্য। এরপর আন্টি আঙ্কেল আর নীলা নীল ভাইয়াকে দেখার জন্য গেলেন। আমি বাহিরেই অপেক্ষা করছি। আমারও অনেক ইচ্ছে করছে ওনাকে দেখতে। একটু পর আন্টি বের হয়ে আমায় বলল আমি যাব কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে নীল ভাইয়ার কাছে গেলাম। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই অবস্থায় দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ওনার সামনে হাঁটু গেড়ে বসে হাতটা ধরে অনেক কাঁদলাম। কেন জানি না, খুব কাঁদতে ইচ্ছে করছে। ওনার চোখের দিকে তাকিয়ে দেখি চোখে পানি। পানিটুকু মুছে দিলাম। তখনই নার্স এসে জোর করে বাইরে বের হতে বললেন। ডাক্তার বলল রাতে কাউকে থাকতে। আমি অনেকবার ভেবেছিলাম যে আমি থাকবো, কিন্তু সমাজে সেটা ভালো দেখাবে না। সমাজ যে এটাকে মেনে নিবে না। তাই রাতে আন্টি থাকলো আর আমায় জোর করে বাসায় পাঠিয়ে দিল। রাতে শুয়ে আছি আর নীল ভাইয়ার জন্য চোখের জল ফেলছি। আর মনে মনে অনেক রাগ হচ্ছিল, যদি লোকটা আজ আসে না তাহলে ওকে আমি ছাড়বো না। পরের দিন সকালে যা হলো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। সকালে উঠে দেখি আমার রুমে কয়েকশো বেলুন দিয়ে সাজানো। বিছানা, দেয়াল সব জায়গায় বেলুন দিয়ে পরিপূর্ণ। আর প্রতিটা দেয়ালে খুব সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে। রুমটা আমার মনের মতো করে সাজানো। শুধু বেলুন না, গোলাপ ফুলেরও সমাহার। চারিদিকে কয়েক রকমের ফুলের সাজসজ্জা আর মন মাতানো সৌরভ। মানে কি, আজ যে আমার জন্মদিন সেটা আমারই মনে নেই। আর এগুলো কার কাজ? বাপি করেছে এগুলো? বাপি করেছে বলে তো মনে হচ্ছে না। ভাবতে ভাবতে দেয়ালে দেখলাম একটা চিরকুট ঝুলছে। সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। এবারের উইশটা আড়াল থেকেই করলাম, তবে পরের বার তোমার সামনে দাঁড়িয়ে উইশটা করব। আজ তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এখন চট করে ফ্রেশ হয়ে নাও তো। ব্যাপারটা জানতে বাপিকে ডাকলাম। বাপি, বাপি, কই তুমি? এই তো মা, তোর কফি বানিয়ে নিয়ে আসলাম। আরে কি, রুমে তো এত বেলুন আসলো কোথা থেকে? তার মানে এগুলো তুমি করনি? তাহলে কে করলো? আমি তো তোকে অন্য একটা সারপ্রাইজ দেব ভেবেছি,
কিন্তু নেহামা রুমটা এত সুন্দর করে কে সাজালো কি? বাপি সেটা তো আমিও বুঝতে পারছি না। আর এই চিরকুটে লেখা আজ নাকি অনেক কিছু অপেক্ষা করছে আমার জন্য। তোর বান্ধবীদের কাজ এটা মনে হয়। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, কলেজের সময় হয়েছে তো। আচ্ছা তুমি যাও। ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে দেখি বিশাল একটা টেডি বিয়ার। এত বড় টেডি বিয়ার আমি জীবনেও দেখিনি। ছোট থেকে এমনিতেই আমার বিয়ার খুবই পছন্দের, আর এত বড় বিয়ার দেখে জড়িয়ে ধরলাম। তখনই দেখলাম বিয়ারের বুকের জায়গায় একটা চিরকুট। ওখানে লেখা ছিল, এত অবাক হওয়ার কিছু নেই, আমার ভালোবাসার মানুষটার জন্য তো এটুকু করতেই পারি, তাই না? আর চুলগুলো ঠিক করো, পাগলি পাগলি লাগছে। আমি থাকলে হয়তো এতক্ষণে ঠিক করে দিতাম, এখন ফ্রেশ হয়ে নাও। ওয়াশরুমের আয়নায় দেখলাম সত্যিই তো চুলগুলো এলোমেলো হয়ে আছে। যেগুলো এলোমেলো করেছে সে কি আমার আশেপাশে আছে? নইলে আমি কোন অবস্থায় আছি সেটা বুঝতে পারছি কিভাবে? চারিদিকে ভালো করে দেখলাম, কিন্তু কেউ তো নেই। কোনো ক্যামেরা আছে নাকি সেটাও দেখে নিলাম, কিন্তু কিচ্ছু নেই। ফ্রেশ হয়ে নিচে আসলাম। বাপি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে বসে আছে। একসাথে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বের হতেই দেখি বাইরে একটা নতুন স্কুটি দাঁড় করিয়ে আছে। ওয়াও, এত সুন্দর একটা স্কুটি, কিন্তু এটা কার? আর এখানে কেন? তখনই পিছন থেকে বাপি একটা চাবি দিয়ে বলল, হ্যাপি বার্থডে মামুনি, আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। থ্যাংক ইউ বাপি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রাস্তার চারদিকে দেখিয়ে আস্তে আস্তে সাবধানে চলবি। মনে আর আনন্দ ধরছেই না, কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। বাপিকে কবে থেকে বলছি স্কুটি কিনে দিতে, কিন্তু বাপি বলতো মেয়েদের এসব স্কুটি নাকি কোনো দরকার নেই। আর বারবার আমার মন খারাপ হয়ে যেত। সেই জায়গায় আজ বাপি নিজেই এত সুন্দর একটা স্কুটি কিনে দিল। বাবারা এত অদ্ভুত হয় কেন? নতুন স্কুটি পেয়ে আজ কলেজে যাওয়ার ইচ্ছে প্রবল বেড়ে গেল। বাপির কথা কে শোনে? অনেক জোরে চালিয়ে কলেজে পৌঁছে ফিল্মি হিরোদের স্টাইলে নামলাম। আজ তো নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমায় দেখে দীপা, সাদিয়া, নিশু সবাই দৌড়ে এসে আমায় সরিয়ে দিয়ে একজন স্কুটির ওপর বসে আর একজন পিক তুলছে। আমার হাত থেকে চাবি নিয়ে দীপা স্কুটিটা নিয়ে গেল। আর আমি মনে মনে ভাবছি, এরা কারা? আমার স্কুটি নিয়ে এত কিছু করছে আর আমাকেই পাত্তা দিচ্ছে না। এগুলো ভাবতে ভাবতে একটা আওয়াজ পেলাম। ও মাই গড, আমার স্কুটিটা মাটিতে একটা ছেলের গায়ের উপর পড়ে আছে, আর দীপা মাটিতে বসে কান্না করছে। এটা দেখে আমার যায় যায় অবস্থা। শয়তানিটা আমার নতুন স্কুটিটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার একটা ছেলের সাথে। আমি দৌড়ে গিয়ে স্কুটিটা চেক করছি কিছু হলো কিনা। না, সব ঠিকই আছে, কারণ স্কুটিটা একটা ছেলের উপর পড়েছে, সেজন্য কোনো কিছু হয়নি। কুত্তি, আমার চেয়ে তোর স্কুটি বেশি দামি হলো, হারামি তোল আমায়। তোরে তো খাইছি, আমার নতুন স্কুটি ফেলে দিয়ে আবার কথা বলছিস তাই না? দাঁড়া দোস্ত, পরে মারিস, এখন টেনে তোল, কোমর ভেঙে গেছে মনে হয়। ওকে তুলে ছেলেটাকে দেখতেই চমকে উঠলাম। আরে এটা তো জয় ভাইয়া, মানে নীল ভাইয়ার বন্ধু। সেদিন তো নীল ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এই রে, কি যে হবে। কলেজ ক্যাম্পাসে স্কুটি চালাও ঠিক আছে, কিন্তু কে কোথায় আছে সেটা তো দেখে চালাবে নাকি? ওই, আমি দেখেই চালাইছি, আপনি সামনে আসলেন কেন? আমি সামনে এসেছি? একে তো দোষ করছো, তার উপর আমায় দোষারোপ করছো। মোটেও না, আপনি সামনে চলে আসছেন। এই তোমরা থামো। দীপা, তুই এত কথা বলছিস কেন? চুপ কর, আমি দেখছি ব্যাপারটা। জয় ভাইয়া, ও আমার বান্ধবী, ও আসলে ড্রাইভিং ভালো জানে না, প্লিজ মাফ করে দিন। নেহা তুমি? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বান্ধবীকে বলো আমায় যেন সরি বলে। আচ্ছা, আপনি জাস্ট একটু ওয়েট করেন। দীপার কাছে এসে, ওই যা ওনাকে সরি বল। পাগল হয়েছিস নাকি? আমি সরি বলতে যাব কেন? কেন মানে? তুই ওনার উপর স্কুটি ফালাই দিলি, তো সরি বলবি না? পারবো না, এমনিতেই কোমরে ব্যথা হচ্ছে, হাতটাও ভেঙে গেছে মনে হয়। হয়েছে, থাক আর বলতে হবে না। পড়ে গিয়ে হাতটা ঘাসের সাথে একটু শুধু লেগেছে, কেটেও তো যায়নি, আবার বলে ভেঙে গেছে। তুই কি আমার বান্ধবী নাকি ওই আবুলটার? হ্যাঁ, দোষ বোঝার চেষ্টা কর। আর সরি বলে তো কেউ ছোট হয় না তাই না, বরং ব্যক্তিত্বের নিদর্শন পাওয়া যায়। আমার কথাটা একটু রাখ প্লিজ। আচ্ছা ঠিক আছে। তারপর দীপা গিয়ে জয় ভাইয়াকে সরি বলল, আর জয় ভাইয়া ড্যাব ড্যাব করে দীপার দিকে তাকিয়ে আছে। বিষয়টা কেমন লাভ এট ফার্স্ট সাইট টাইপ মনে হলো।
এরপর সবাই মিলে ক্যাম্পাসের বট গাছটায় বসলাম। হঠাৎ আদনানের কথা মনে হলো। সেদিনের পর কয়েকবার ফোন দিয়েছিলাম, বাট কোনো রেসপন্স পাইনি। কলেজে তো দেখছি না, কোথায় ও? আমার জন্যই আজও এই অবস্থা। একটু পর ক্লাসের সময় হলে ক্লাসে গেলাম। ক্লাস থেকে বের হতে সারা ক্যাম্পাস জুড়ে ফুল দিয়ে ভরা, কোথাও ঘাস দেখা যাচ্ছে না। বর্তমানে আমি আর আমার বান্ধবীরা ক্যাম্পাসের মধ্যে স্থানে। তারপর অনেক জোরে কিছু রোম্যান্টিক নয়েজ আসছিল, আর একটা মাইকে কেউ একজন আমার বান্ধবীদের যেতে বলল। আমি বাধা দেওয়া সত্ত্বেও চলে গেল। আমি ক্যাম্পাসের মাঝে একা দাঁড়িয়ে আছি, চারিদিকে স্টুডেন্টরা ঘিরে ধরে এসব দেখছে। কয়েকটা ছেলে এসে নিমিষে আমার চারিদিকে বেলুন দিয়ে সাজিয়ে দিল, আর একজন মাইকে বলছে, নেহা, আমি জানি তুমি অনেক অবাক হচ্ছ। তোমার মনে হচ্ছে আড়ালে থাকা এই লোকটা কে তোমাকে এভাবে ডিস্টার্ব করছে, তাই না? আসলে কি জানো তো, ভালোবাসাটা এক একজন এককভাবে প্রকাশ করে, আর আমি না হয় এভাবেই করলাম। অনেক ভালোবাসি নেহা, অনেক 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 ভালোবাসি। আমি সারা জীবন এভাবেই ভালোবাসতে চাই। তুমি আমার ছেলে আছো, থাকবে। এটা আমার দেওয়া জন্মদিনে তোমার কাছে শেষ সারপ্রাইজ। আর এদিকে লজ্জায় আমি মরেই যাচ্ছি। তবে কিছুটা ভালো লাগছে, কেউ আমায় নিয়ে এতটা ভাবে, আমায় এতটা ভালোবাসে। কিন্তু কে সে? আমার সামনে কেন আসছে না? আর ভাবতে পারছি না। ক্যাম্পাসের সবাই আমার দিকে চেয়ে আছে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। কি হচ্ছে এসব? আজ কলেজে এত বড় একটা ঘটনা ঘটবে সেটা কখনোই ভাবতে পারিনি। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখলাম নীলা ফোন করেছে। রিসিভ করতেই